গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হলেন প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। পুরস্কার গ্রহণ করলেন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। দেশ ও জাতির অগ্রযাত্রায় নারী পুরুষ সবাইকে একসাথে কাজ করার আহ্বান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। শত অত্যাচার অবিচারের মধ্যেও বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন ও অবিচল। স্বৈরশাসন ও শোষণের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিল খালেদা জিয়ার বজ্রকণ্ঠ। নারী দিবসের অনুষ্ঠানে বললেন ডাক্তার জুবাইদা রহমান। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য সম্মানী ও প্রশিক্ষণ ভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু হচ্ছে আগামী 14 মার্চ। প্রথম পর্যায়ের পাইলট স্কিমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। গুম খুনের মতো ঘটনায় এতটুকু অনুশোচনা নেই ফ্যাসিস্ট শেখ হাসিনার। এত কিছুর পরেও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে শেখ হাসিনা, বললেন এলজিআরডি মন্ত্রী। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষিতে কৃচ্ছতা সাধনের জন্য এবছর 26শে মার্চ স্বাধীনতা দিবসে দেশের কোথাও আলোকসজ্জা করা হবে না, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঈদকে সামনে রেখে জমে উঠেছে কেনাকাটা। বিপণী বিতান, শপিং মল ও ফুটপাতের দোকানে ক্রেতাদের ভিড়। যুক্তরাষ্ট্র ইসরায়েলের অব্যাহত হামলার জবাবে ইরানের পাল্টা হামলা। ইরানে নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ যুক্তরাষ্ট্র, মন্তব্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলী লারিজানির। এবং আহমেদাবাদে টি-20 বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করছে ভারত। আসসালামু আলাইকুম। রাত 8টার সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাইম রায়হান। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদানের জন্য বিশেষ অদম্য নারী পুরস্কার পেলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম খালেদা জিয়ার পক্ষে তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছ থেকে সম্মাননা পুরস্কার গ্রহণ করেন। এবছর বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী আরও 5 জন নারীকে শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার 2026 প্রদান করা হয়। রাষ্ট্রপতি তাঁর ভাষণে দেশ ও জাতির অগ্রযাত্রায় নারী পুরুষ সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তৃতায় বিশিষ্ট চিকিৎসক ও সমাজকর্মী ডাক্তার জুবাইদা রহমান বলেন, শত অত্যাচার ও অবিচারের মধ্যেও বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন ও অবিচল। গণতন্ত্রপ্রেমী মানুষের জন্য পথ প্রদর্শক। বিস্তারিত আব্দুল্লাহ আল মামুনের প্রতিবেদনে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। গণতন্ত্রের অগ্রযাত্রায় বিশেষ অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিশেষ অদম্য নারী পুরস্কার সম্মাননা প্রদান করা হয়। বেগম খালেদা জিয়ার পক্ষে তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান রাষ্ট্রপতির কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন। এ সময় বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। এবছর বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী আরও 5 জন নারীকে শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার প্রদান করা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার ভাষণে নারীর ক্ষমতায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরেন। দেশ ও জাতির অগ্রযাত্রায় নারী পুরুষ সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়টি গুরুত্ব দিয়ে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976 সালে রাষ্ট্রপতির সচিবালয়ে প্রথম নারী বিষয়ক দপ্তর প্রতিষ্ঠা করেন। পরে 1978 সালে গঠন করা হয় মহিলা বিষয়ক মন্ত্রণালয়। পরবর্তীতে বেগম খালেদা জিয়া এটিকে বর্তমান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে রূপান্তর করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ভিত্তি স্থাপন করেছিলেন সেটিকে আরও শক্তিশালী ও সময় উপযোগী রূপ দেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। নারীর অগ্রযাত্রা মানেই দেশ ও জাতির অগ্রযাত্রা।
এই অভিযাত্রায় নারী পুরুষ সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজকর্মী ডাক্তার জোবাইদা রহমান। তিনি বলেন, শত অত্যাচার ও অবিচারের মধ্যেও বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন ও অবিচল, গণতন্ত্রপ্রেমী মানুষের জন্য পথপ্রদর্শক। আজ ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপোষহীন বহুদলীয় গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে। গণতন্ত্র অগ্রগায়নের অদম্য বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মা। শত অত্যাচার অবিচারের ফলেও তিনি ছিলেন আপোষহীন, ধৈর্যে অবিচল। তার স্মৃতি চির অব্যয়, চির অক্ষয়, অমর। তার জীবন গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় নারীর শক্তি তার দৃঢ়তায়, আর নেতৃত্বের শক্তি তার সাহসে। তার মন সদা কেঁদেছে দেশের নিষ্পেষিত নিপীড়িত মানুষের জন্য। তার বজ্রকণ্ঠ সদা সোচ্চার হয়েছে স্বৈরশাসনের শোষণের বিরুদ্ধে। তিনি মা, তিনি যোদ্ধা, তিনি ন্যায় বিচারক, তিনি আমাদের চলার পথের পাথেয়, গণতন্ত্রের পথপ্রদর্শক। অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন, প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, বাংলাদেশে UNDP-র আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক জিনা তারা বক্তব্য রাখেন। পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ অদম্য নারীদের পক্ষ থেকে ববিতা খাতুন অনুভূতি প্রকাশ করেন। আব্দুল্লাহ আল মামুন, BTV নিউজ, ঢাকা। এবছর অদম্য নারী পুরস্কার পাওয়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশি নারীদের অসামান্য প্রাণশক্তির বড় উদাহরণ। জীবনের নানা চড়াই উতরাই পাড়ি দিয়েছেন অসীম সাহসিকতার সঙ্গে। আধিপত্যবাদ আর ফ্যাসিবাদের নিষ্ঠুর দমনপীড়ন তাকে দমাতে পারেনি একটুও। আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে দারুণ উদ্দীপনায় সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে গেছেন দেশকে। তার অদম্য জীবনকালের দিকে আলো ফেলেছেন ইকবাল ফরহাদ। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, শুধু একবার নয়, তিনবারের প্রধানমন্ত্রী তিনি। তার ব্যক্তিত্ব, নেতৃত্ব, আভিজাত্য আর ফ্যাশন নিয়ে অসামান্য মুগ্ধতা জনপরিসরে। কিন্তু তাকেও কঠোর সংগ্রামের মধ্য দিয়ে কাটাতে হয়েছে বলতে গেলে পুরোটা জীবন। বেগম খালেদা জিয়া সাধারণ গৃহিণী থেকে রাজনীতির পাদ প্রদীপের আলোতে এসেছিলেন। তারও আগে মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা ঘোষকের স্ত্রী হিসেবে কঠিন সময়ে পার করেছেন শিশু সন্তান নিয়ে। বন্দী হয়েছেন পাকিস্তানি সেনাদের হাতে। স্বাধীন বাংলাদেশের পথ চলার বছর পাঁচেকের মধ্যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বর্তেছিল স্বামী জিয়াউর রহমানের কাঁধে। তবে তিনি ছিলেন ঘর সংসার নিয়েই। কিন্তু দেশবিরোধী অপশক্তির হাতে স্বামী শহীদ হলে নিঃস্ব হয়ে পড়েন বেগম জিয়া। সবসময় রেশনের চাউল খাই, মহিলা যা পেতেন, সত্যি কথা বলতে মাইনা ছিল বোধহয় পে স্লিপ যা আসতো 2200 বোধহয়, উনি 10% আবার দিয়ে দিতেন। তো তার মধ্যে থেকে আমাকে সে 2000 টাকা দিত, ওর মধ্যে আমার সংসার চালাতে হতো। দেশ পড়ে নেতৃত্ব শূন্যতায়। এমন প্রেক্ষিতে গৃহবধূ খালেদা নামেন রাজনীতিতে, হাল ধরেন বিএনপির। স্বৈরাচার বিরোধী সংগ্রামে বিরোচিত ভূমিকা রাখেন। নীতির প্রশ্নে আপোষহীন থেকে রাজনীতির ধারণাটাই বদলে দিয়েছিলেন বেগম জিয়া। দেশের মানুষের হৃদয় উজাড় করা ভালোবাসা পেয়ে 1991 সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। বিবিসি বাংলায় তখন এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন ঘর সংসার আর রাজনীতিকে একসাথে সামলানোর কথা। Obviously, I have changed, you can see. I have to work both. As the housewife, I was housewife. On the other side, I am mother. And other side, I have to work for the country, for the people, as the leader of the party. So I have to work both sides, and I manage it. বেগম জিয়ার শাসনামলেই বাংলাদেশে নারী জাগরণের জোয়ার উঠেছিল।
শিক্ষা, কর্মসংস্থানে নারীর অংশগ্রহণ সুদৃঢ় হয়েছে তার হাত ধরেই। তার জীবনে আরেক বড় ছাপটা আসে ১/১১ সরকারের সময়। পরিবার মুখোমুখি হয় নিদারুণ নির্যাতনের। 2 ছেলেসহ বন্দী হন নিজে। পরিবার সমেত নিপীড়ন সয়েছেন, কিন্তু দেশ ছাড়েননি, ছাড় দেননি জনগণের স্বার্থে। ততদিনে আধিপত্যবাদ আর ফ্যাসিবাদের উন্মেষ ঘটেছে। খালেদা জিয়া 2 ছেলেকে বিদেশে পাঠিয়ে নিজে দেশে থেকে লড়ে গেলেন। পারিবারিকভাবে তিনি তখন একা। ফ্যাসিবাদের নিপীড়ন যন্ত্র তাকে আরও আষ্টে পৃষ্ঠে ধরে। ছোট ছেলেকে হারান। মিথ্যা মামলায় কারাগারে যান। নির্জন কারাগারে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয় তাকে। এত সব পরিস্থিতিতেও তিনি জনগণের পক্ষে ছিলেন অটল, অবিচল। ছাত্র জনতার অভ্যুত্থানে তিনি জাতীয় ঐক্যের প্রতীক হয়ে ওঠেন। মুক্তি পেয়ে তিনি প্রতিশোধের বদলে সম্প্রীতি ও ভালোবাসার বার্তা দিয়েছিলেন। তার প্রয়াণে অভূতপূর্ব শ্রদ্ধা আর কৃতজ্ঞতা দেখায় এই লোকালয়ের মানুষ। পুরো জীবন জুড়ে বাংলাদেশি জনগণের সব দুঃখ দুর্দশার বিষ নিজে পান করে পৌরাণিক কাহিনীর নীলকণ্ঠ হয়েছিলেন বেগম জিয়া। তার অদম্য জীবন সংগ্রাম অফুরন্ত প্রেরণার উৎস হয়ে থাকবে অনন্তকাল। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ। নারীর অধিকার নিশ্চিত করা কেবল একটি সামাজিক দায়বদ্ধতা নয়, বরং একটি ন্যায্য ও টেকসই সমাজ গঠনের পূর্বশর্ত। আজ বিশ্ব নারী দিবস উপলক্ষে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম কথা বলেন। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া কোনো দেশের উন্নয়ন পূর্ণতা পেতে পারে না। নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বের ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করতে সরকার ও সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে সমাজের প্রতিটি স্তরে নারী ও কন্যা শিশুর অধিকার প্রতিষ্ঠায় সমন্বিত উদ্যোগ নেওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়। অনুষ্ঠানে তথ্য সচিব মাহবুবা ফারজানা, ব্যারিস্টার জায়মা রহমান, কূটনীতিক, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষিতে কৃচ্ছ্রতা সাধনের জন্য এবছর ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে দেশের কোথাও আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি আজ মন্ত্রণালয়ে এ সংক্রান্ত এক বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ২৫শে মার্চ গণহত্যা দিবস যথারীতি পালিত হবে। ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে প্রতি বছর আলোকসজ্জা করা হতো, কিন্তু এবছর উদ্ভূত পরিস্থিতিতে কৃচ্ছ্রতা সাধনের জন্য কোথাও আলোকসজ্জা করা হবে না। এছাড়া পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে পোশাক শ্রমিকদের বেতন বোনাস পরিশোধে মালিকপক্ষ প্রতিশ্রুতি দিয়েছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যতিক্রম ২-১টি ছাড়া কোথাও বেতন ভাতার কোনো সমস্যা হবার কথা নয়। এছাড়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোনো দৃশ্যমান কর্মসূচি নেই জানিয়ে তিনি বলেন, এরপরও কোথাও কিছু ঘটলে পুলিশ ব্যবস্থা নেবে। ক্ষেত্রে আমরা ঐতিহ্যগতভাবে আলোকসজ্জা করে থাকি। তো এইবার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে উদ্ভূত পরিস্থিতিতে, এবং যাতে ফুয়েল ক্রাইসিস না হয় এবং কৃচ্ছ্রতা সাধন করতে পারি, সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার দেশব্যাপী এই দিবস উপলক্ষে কোনো আলোকসজ্জা করা হবে না। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুম খুনের মতো ঘটনায় এতটুকু অনুশোচনা নাই ফ্যাসিস্ট শেখ হাসিনার। মানবতার বিরুদ্ধে এত কিছুর পরও সে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অডিটোরিয়ামে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানপ্রাপ্ত ছবি মায়ের ডাকের নির্মাণের শুভযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। গুম হওয়া পরিবারগুলোকে বাঁচাতে প্রধানমন্ত্রীর কাছ থেকে ভাতার দাবি করবেন বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মায়ের ডাকের আহ্বায়ক সঞ্জিদা ইসলাম তুলির সভাপতিত্বে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, আনিসুর রহমান খোকন তালুকদার ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এ সময় উপস্থিত ছিলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, স্বাধীন দেশে গুমের মতো এমন ঘটনা ঘটবে এটা ছিল কল্পনাতীত। তিনি বলেন, গুম, খুন, হত্যা, রক্তের রাজনীতি বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না।
একটা ছবি নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। অত্যন্ত আনন্দের কথা, ভালো কথা। যেটা চাইবো যেন সঠিক জিনিসটা আসে, যেটা চাইবো যেন সত্যিকার অর্থে এটা আমাদের সমগ্র জাতিকে, আমাদের সেই ইতিহাসটা যেটার জন্য আজকে আমরা মুক্ত হয়েছি, কথা বলতে পারছি, গণতান্ত্রিক একটা পরিস্থিতি পেয়েছি, সেটা যেন সেখানে প্রতিফলিত হয়। আমাদের দুর্ভাগ্য যে আমাদের অনেকগুলো জাতীয় সংগ্রাম হয়েছে, লড়াই হয়েছে, যুদ্ধ হয়েছে। তো আমার কাছে মনে হয়েছে যে 52 ভাষা আন্দোলন ছাড়া আর কখনো খুব বেশি উচ্চমানের সাহিত্য বা কবিতা খুব একটা আসেনি আমার কাছে মনে হয়েছে। আশা করবো যে এবারকার যে লড়াইটা, যে সংগ্রামটা, যে আত্মত্যাগ, এই ব্যাপারে আমরা যে উদ্যোগগুলো নিচ্ছি সেই উদ্যোগ সেই মানের যায়, সেই মানের হয়, যাতে করে আমরা গোটা পৃথিবীতে রিপ্রেজেন্টেড হতে পারি। এই স্বাধীন দেশে এরকম একটি ঘটনা ঘটে যাবে, বছরের পর বছর একটি যুগের বেশি এই ঘটনা ঘটে যাবে, সেটা কল্পনাতীত ছিল। কিছুদিন ঘুমেছিলাম, আমাকেও গুম করা হয়েছিল, কিন্তু আমি সেই অভিজ্ঞতাটা মনে করতে চাই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার পরিবারের কাছে, আপনাদের কাছে ফেরত এনেছে। তারাই সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে আজকের এই গণতন্ত্র আমরা ফেরত পেয়েছি, এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায়। একজন সন্তান আমাদের বলে গেছেন যে আমরা এখন বিচার চাই না, আমরা তাদেরকে ফেরত চাই, এবং আমারও সেই দাবি, আমরা তাদেরকে ফেরত চাই। এটা পুনরাবৃত্তি যেন না হয়, এই ঘটনা যেন বাংলাদেশের ইতিহাসে আর কোনোদিন যেন না ফিরে আসে। এবার রয়েছে বিরতি, বিরতির পর থাকছে অন্যান্য সংবাদ। ফ্যামিলি কার্ড আগামী 10 মার্চ 2026 ঢাকার করাইল বস্তিতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। এই কার্ডটি সরাসরি পরিবারের মা বা নারী প্রধান সদস্যের নামে ইস্যু করা হবে। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। সরকারি কোষাগার থেকে এই অর্থ G2P পদ্ধতিতে সরাসরি সুবিধাভোগী নারীর মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য। বিরতির পর সংবাদে আবারও স্বাগতম। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 14 মার্চ মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। আজ সচিবালয়ে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী ও প্রশিক্ষণ ভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর বিষয়ে সভা শেষে তিনি একথা জানান। ইসমাইল জবিউল্লাহ জানান, মাসিক ভাতা দেওয়ার ক্ষেত্রে প্রতিটি মসজিদের জন্য 10,000 টাকা বরাদ্দ থাকবে। মন্দির, বৌদ্ধবিহার ও গির্জার ক্ষেত্রে 8,000 টাকা করে বরাদ্দ থাকবে। মসজিদের ইমামরা 5,000 টাকা, মুয়াজ্জিন 3,000 টাকা, খাদেম 2,000 টাকা পাবেন। মন্দিরের ক্ষেত্রে পুরোহিত 5,000 টাকা ও সেবায়িত 3,000 টাকা পাবেন। বৌদ্ধ মন্দিরে বিহার অধ্যক্ষ 5,000 টাকা ও বিহার উপাধ্যক্ষ 3,000 টাকা এবং গির্জার ক্ষেত্রে যাজক 5,000 ও সহকারী যাজক 3,000 টাকা করে পাবেন। এ সময় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, এই কর্মসূচির মাধ্যমে কমপক্ষে 15 লাখ লোক উপকৃত হবেন। কোনো ধরনের দুর্নীতির সুযোগ থাকবে না। প্রতিটি মসজিদের ইমাম সাহেব পাবেন 5,000 টাকা করে সম্মানী, মুয়াজ্জিন সাহেব পাবেন 3,000 টাকা করে সম্মানী, খাদেম সাহেব পাবেন 2,000 টাকা করে সম্মানী। তার মানে প্রতিটি মসজিদে মাসিক 10,000 টাকা করে দেওয়া হবে। পুরোহিত, মন্দিরের পুরোহিত পাবেন 5,000 টাকা, সেবায়েত পাবেন 3,000 টাকা, বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ পাবেন 5,000 টাকা এবং বিহার উপাধ্যক্ষ পাবেন 3,000 টাকা, গির্জার যাজক পাবেন 5,000 টাকা এবং সহকারী যাজক পাবেন 3,000 টাকা। মানে প্রতি গির্জায়
মন্দির এবং বুদ্ধ মন্দির এবং গির্জা দেওয়া হচ্ছে 8,000 টাকা করে এবং প্রতি মসজিদে দেওয়া হচ্ছে 10,000 টাকা করে। এছাড়া প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহাতে 1,000 টাকা করে এবং দুর্গাপূজা, বুদ্ধ পূর্ণিমা ও বড়দিনে সংশ্লিষ্ট পুরোহিত, সেবায়িত, বিহার অধ্যক্ষ, বিহার উপাধ্যক্ষ, যাজক ও সহকারী যাজকদেরকে 2,000 টাকা করে উৎসব ভাতা প্রদান করা হবে। ইমামদেরকে, মুয়াজ্জিনদেরকে এবং অন্যান্য ধর্ম অবলম্বী যারা ধর্মগুরু তাদেরকে সম্মাননা দেওয়া হবে। এই বিষয়টা একমাত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের ব্যক্তিগত উদ্যোগ, ওনার ব্যক্তিগত চিন্তা ভাবনা। উনি দেশে আসার আগেই এই পরিকল্পনা নিয়েছেন যে উনি এই কাজগুলি করবেন। ঈদকে সামনে রেখে জমে উঠেছে রাজধানীর বিভিন্ন এলাকার মার্কেট ও শপিং মল। বাহারি পোশাক, জুতা আর পাকিস্তানি ফার্সি ড্রেস কিনতে দোকানে ভিড় করছেন ক্রেতারা। বোরখা ও জুতায় এসেছে বিভিন্ন কালেকশন। তবে ক্রেতাদের অভিযোগ, শপিং মল ভেদে দামে রয়েছে বৈষম্য। বিক্রেতারা আশা করছেন শেষ সময়ে এসে বেচাকেনা আরও জমজমাট হবে। আরও জানাচ্ছেন কাজী শারমিন ইসলাম মেধা। ঈদকে সামনে রেখে দোকানগুলোতে দেখা যাচ্ছে নতুন নতুন ডিজাইনের পাঞ্জাবি, শাড়ি, থ্রি পিস, গাউন, বোরখা ও শিশুদের পোশাক। এর সঙ্গে মিলিয়ে জুতা, ব্যাগ সহ বিভিন্ন ফ্যাশন আইটেমও কিনছেন ক্রেতারা। ক্রেতারা বলছেন, ঈদের আনন্দকে ঘিরে পরিবারের সবার জন্য নতুন পোশাক কেনার চেষ্টা করছেন তারা। তবে মার্কেট ভেদে পোশাকের দামে বৈষম্য হচ্ছে। আজকে আসা এখন মাত্র স্টার্ট করছি, দাম তো ভালোই, কম না, ঠিকই আছে, ভালো চড়া। খুব সুন্দর সুন্দর কালেকশন। আমরা প্রতি ঈদেই আসি এখানে। মেয়ের জন্য জামা কিনে নিচ্ছি, পাকিস্তানি ফার্সি কিনেছি। বসুন্ধরায় অনেক প্রাইস নেয়, আর নিউ মার্কেটের রিজনেবল প্রাইসে আমরা খুব সুন্দর সুন্দর কালেকশন নিতে পারি। অন্যদিকে বিক্রেতারা বলছেন, এবারের ঈদকে সামনে রেখে বিভিন্ন ধরনের নতুন ডিজাইনের পোশাক বাজারে আনা হয়েছে। দামও রাখা হয়েছে ক্রেতাদের সাধ্যের মধ্যেই। এবার মহিলা ও শিশু ক্রেতাদের চাহিদায় রয়েছে পাকিস্তানি ফার্সি থ্রি পিস। ঈদকে সামনে রেখে বোরখায় এসেছে নতুন কালেকশন। গতবারে চলছে একটা, এবারও আরেকটা চলছে। এটা এবার চলছে ফার্সি ডিজাইনটা বেশি চলতেছে, যাতে কাস্টমারে পড়তে পারে, ঘেরটের বেশি এবং সুন্দর। আর গাউন একটু কম চলতেছে, থ্রি পিস চলতেছে। আমাদের এখানের মধ্যে যে কাস্টমাররা যে কেনাকাটা করছে সবাই ফ্রেন্ডলি বাজেটের মধ্যে আছে, যে হাতের নাগালে যে বাজেট, সবাই কেনাকাটা স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং সবাই হাসি খুশি আছে যে এই বছরের মধ্যে সবাই ভালো জামা পাচ্ছে এবং কমের মধ্যে পাচ্ছে। ক্রেতারা চাহিদা নিচ্ছে আপনার পার্টি বোরখা 4 পার্টের আর কি, আলাদা কোটি, ব্রাইডাল আর আপনার হলো সাজরাইল, যেটা এগুলোর প্রাইস আপনার সর্বনিম্ন 3,000 টাকার থেকে শুরু আর কি। বিক্রেতারা আরো জানান, ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে ক্রেতাদের ভিড়। শেষ মুহূর্তে কেনাকাটার চাপ আরও বাড়বে বলেও আশা করছেন তারা। বাচ্চাদের আমাদের কাছে সবকিছু আছে, জিন্স প্যান্ট আছে, গেঞ্জি আছে, প্যান্ট আছে, শার্ট আছে, সবকিছু আছে, মানে যাবতীয় যা লাগে বাচ্চাদের সবই আছে আমাদের কাছে। ক্রেতারা বেশি বাচ্চাদেরটা যে জিন্স প্যান্ট নেই, গেঞ্জি টেঞ্জি এগুলো নেয় ঈদের জন্য আর কি। জিন্স প্যান্টটা একটু বেশি কিনতে আর কি। বাচ্চাদের আছে, বড়দের আছে, সব ধরনের আছে। ঈদকে সামনে রেখে ঈদের আনন্দকে ঘিরে তাই এখন জমজমাট মার্কেটগুলো। ক্রেতা ও বিক্রেতা দুপক্ষের মাঝেই বইছে কেনাকাটার উৎসবের আমেজ। কাজী শারমিন ইসলাম মেধা, বিটিভি নিউজ, ঢাকা। সরকারি হাসপাতালগুলোতে অনিয়ম, দুর্নীতি ও দালালমুক্ত পরিবেশ তৈরির পাশাপাশি সাধারণ মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে 7 দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এই নির্দেশনা বাস্তবায়ন হলে জনগণ পাবে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। এদিকে স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বলেছেন, যে কোনো মূল্যে অব্যবস্থাপনা দূর করে নাগরিকদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে। রিপোর্ট শরীফুল ইসলামের। প্রতিদিনই চিকিৎসা সেবা নিতে সরকারি হাসপাতালগুলোতে ভিড় করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, কিন্তু হাসপাতালগুলোতে নানা ধরনের ভোগান্তির শিকার হন রোগীরা। শয্যা সংকট, সময় মতো চিকিৎসক না পাওয়া, দালালদের উৎপাত, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে দীর্ঘ সময় ব্যয়, ট্রলিতে রোগী পরিবহনের নামে অতিরিক্ত ভাড়া আদায়, রোগী ভাগিয়ে নিয়ে যাওয়া, এসব চিত্র নিত্যদিনের। এমন বাস্তবতায় চিকিৎসা ক্ষেত্রে শৃঙ্খলা ফেরাতে 7 দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
নাগরিকদের চিকিৎসা সেবায় সরকারের এমন উদ্যোগের প্রশংসা করেছেন আগত রোগীরা। যদি একটু তদারকি করে গভর্নমেন্ট, তাহলে আশা করি আমাদের জনসাধারণ যে ভোগান্তিটা কিছুটা হলেও লাঘব হবে। যদি এটা করতে পারে আমি মনে করি জনগণের জন্য খুবই উপকৃত হবে এবং মানুষের টাকা পয়সার যে হয়রানি বা সার্বিকভাবেই যে হয়রানিটা সেটা থেকে যদি মুক্ত করতে পারে তাহলে সরকারের প্রতি মানুষের কৃতজ্ঞতা থাকবে অপরিসীম। দালালগুলো বিভিন্ন হয়রানি করে, কেন অনেকে বুঝে না যে আসেন করে যার কাজ ওই করে, রক্ত পরীক্ষা পেশাব পরীক্ষা মাঝখানেতে 2000-1000 টাকা খায় ফেলে, দালাল খেয়ে ফেলে। সরকারের এমন নির্দেশনায় নড়ে চড়ে বসেছে বিভিন্ন হাসপাতাল সংশ্লিষ্টরা। তারা বলছেন কিছু সীমাবদ্ধতা থাকলেও এমন নির্দেশনায় নজরদারি বৃদ্ধির পাশাপাশি সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা অভিযান পরিচালনা করি এবং শাস্তিও দেওয়া হয়। যাদের শাস্তি দেওয়া হয় শাস্তির পিরিয়ডটা কাটে, তারপরে আবার তারাই হাসপাতালমুখী হয়। তো আমাদের আনসার সদস্যরাও চেষ্টা করে তাদেরকে প্রিভেন্ট করার। সমস্যাগুলো হয় মূলত রাতে, গভীর রাতে। আমাদের পর্যাপ্ত জনবল দিলে আমরা হয়তো এই যে হুইল চেয়ার বা ট্রলির যে বিষয়টা আছে যে বাইরে থেকে লোকজন আসে, এটা হয়তো আমরা প্রিভেন্ট করতে পারবো। রোগীদের একটা লম্বা লাইন থাকে, তাদেরকে একটা অপেক্ষমান তালিকা থাকে। এই ক্ষেত্রে কিছু কিছু জায়গাতে এই সুযোগটা কিছু অসাধু ব্যক্তি নিয়ে থাকে। প্রতিদিন হয়তো 300-400 রোগী আসে, তাদের মধ্যে কেউ কেউ যখন দূর থেকে আসে, ভর্তির সুযোগ পায় না, তাদেরকে এই চক্রটা এই সুযোগটা নেওয়ার চেষ্টা করে। তবে আমাদের ওখানে ভিজিলেন্সই থাকে খুব কড়া। এই ধরনের যখনই কোনো অভিযোগ আমরা পাই, সাথে সাথে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিই। এদিকে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে আকস্মিক পরিদর্শন কার্যক্রম অব্যাহত রেখেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় তিনি বলেন, যে কোনো মূল্যে অব্যবস্থাপনা দূর করে নাগরিকদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে। ভাবছিলাম যে সব ডাক্তার পাবো, ডিউটি বাউন্ড পাবো সবাইকে, কিন্তু সেটা পাইনি। এই হাসপাতালে আপনার টোটাল 27টা পোস্ট আছে। ঠিক 8:30 আমি এখানে ঢুকেছি, 8:30 এসে আমি আরএফওকে এখানে, আমি পিএইচএফকে আমি এখানে পেয়েছি, আরো কয়েকজন পেয়েছি, যা ইমার্জেন্সি ডাক্তার পেয়েছি, 2 জন লেট সহ আমরা পেয়েছি 8 জন উপস্থিত টোটাল পোস্টের মধ্যে। সবার সাথে আলাপ করে নিয়ম অনুযায়ী যা করা যায় তাই করব। মানসম্মত চিকিৎসা সেবা প্রাপ্তি একজন নাগরিকের অধিকার, তাই সরকারের এমন উদ্যোগ গ্রহণে কোনো নাগরিক আর চিকিৎসা সেবা বঞ্চিত হবেন না বলেই তাদের বিশ্বাস। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ 3 অভিযোগে মাহবুবুল আলম হানিফ সহ 4 আসামির বিরুদ্ধে মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ 10 মার্চ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল 2 আজ সাক্ষ্য গ্রহণ শেষে এই তারিখ ধার্য করেন। আজ এই মামলায় সাক্ষ্য দেন পুলিশের এসআই আনিসুর রহমান। পরে 24 জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের অপর এক মামলায় ওবায়দুল কাদের সহ বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের শীর্ষ 7 নেতার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ করেন একই ট্রাইব্যুনাল। আজ সাক্ষ্য দেন মামলার জব্দ তালিকার সাক্ষী পুলিশের এসআই রুশো বণিক। আগামীকালও এই মামলায় সাক্ষ্য গ্রহণ করবেন ট্রাইব্যুনাল। এদিকে পতিত আওয়ামী লীগের শাসনামলে টিএফআই সেলে গুম নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান 11 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে করা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ 10 মার্চ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল 1-এ আজ এই মামলার সাক্ষী গুমের শিকার ব্যারিস্টার আরমানের জেরা শেষে এই তারিখ নির্ধারণ করা হয়। পরে রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে 9 তরুণকে হত্যার মামলায় শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে মামলার পরবর্তী শুনানির তারিখ 6 এপ্রিল ধার্য করেন একটি ট্রাইব্যুনাল। এছাড়াও জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত আরও 4টি মামলার বিচার কাজ আজ ট্রাইব্যুনালে ওঠে। সকালে এসব মামলায় গ্রেপ্তার থাকা 21 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগের মামলায় ঢাকা 4 এবং ঢাকা 16 আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিট ও অন্যান্য নির্বাচনী সরঞ্জামাদি ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই 2 আসনের বিজয়ী প্রার্থীদেরকে নোটিশ ইস্যু করে পরবর্তী শুনানির জন্য 8 জুন দিন নির্ধারণ করেছেন আদালত। সকালে বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন। এর আগে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে মামলা করেন ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং ঢাকা 4 আসনের প্রার্থী তানভীর আহমেদ।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন বিএনপির আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, কারচুপির অকাট্য তথ্য প্রমাণ তাদের হাতে রয়েছে এবং বিচারিক প্রক্রিয়ায় অভিযোগ প্রমাণে সক্ষম হবেন তারা। আদালত আমাদের বক্তব্য শুনেছেন, আদালত আমাদের বক্তব্যের প্রাথমিক সারবত্তা পেয়েছেন এবং এই যে ইলেকশন পিটিশন দুটো আমরা দায়ের করেছি, একটা হচ্ছে আমিনুল হক বিএনপি ঢাকা মহানগর উত্তরের যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন, আরেকটি হচ্ছে ঢাকা মহানগর দক্ষিণের তানভীর আহমেদ যিনি ঢাকা 4 আসন থেকে নির্বাচনে প্রতিনিধিত্ব করেছেন এবং মহানগর বিএনপির দায়িত্বশীল নেতা। এই আমাদের সাক্ষ্য প্রমাণ এবং যুক্তি উপস্থাপনের পরে মাননীয় বিচারপতি এই দুটি নির্বাচনী পিটিশন শুনানির জন্য গ্রহণ করেছেন এবং শুনানির পরবর্তী তারিখ 8ই জুন নির্ধারণ করেছেন। সেদিন প্রতিপক্ষ যারা প্রতিদ্বন্দ্বী নির্বাচনী প্রার্থী যারা ঘোষিত হয়েছেন তাদের পক্ষ থেকে তারা যে নোটিশ দেওয়া হয়েছে এবং সেই নোটিশের পরিপ্রেক্ষিতে তারা যে জবাব দিবেন কিংবা নোটিশ ফেরত আসার জন্য সেই তারিখটা নির্ধারিত হয়েছে 8ই জুন 2026। আদালত আরেকটি অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন, সেটি হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনকে নির্দেশ দিয়েছেন এই দুটি নির্বাচনী এলাকার প্রত্যেকটা ভোটের মেটেরিয়াল অর্থাৎ ব্যালট বাক্স, মুড়ি থেকে শুরু করে বাক্স যা ছিল সব কিছু সুরক্ষিত রাখার জন্য নির্দেশনা প্রদান করেছেন। এবারে উত্তাল মার্চের খবর। Ziaur Rahman, do hereby declare independence of Bangladesh. অগ্নিঝরা মার্চের ৮ম দিন আজ। ১৯৭১ সালের আজকের দিনে একদিকে যখন রাজপথে মুক্তিপাগল মানুষের মিছিল, অন্যদিকে তখন শাসক গোষ্ঠীর চক্রান্ত। ১৯৭১ সালের এই দিন থেকে অসহযোগ আন্দোলন নেয় নতুন মোড়। সরকারি প্রশাসন, দপ্তর ও জনজীবনের প্রায় সব ক্ষেত্রেই দেখা যায় আন্দোলনের প্রভাব। কার্যত পূর্ব পাকিস্তানের নিয়ন্ত্রণ চলে আসে বাঙালিদের হাতে। কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন। ১৯৭১-এর উত্তাল মার্চ, যেখানে প্রতিটি দিনই লিখেছে সংগ্রামের নতুন গল্প। ১৯৭১ সালের এই দিন থেকে অসহযোগ আন্দোলন নেয় নতুন মোড়। সরকারি প্রশাসন, দপ্তর ও জনজীবনের প্রায় সব ক্ষেত্রেই দেখা যায় আন্দোলনের প্রভাব। কার্যত পূর্ব পাকিস্তানের নিয়ন্ত্রণ চলে আসে বাঙালিদের হাতে। পাকিস্তানিরা আমাদেরকে ক্ষমতা দেবে না, আমাদের ক্ষমতা আদায় করে নিতে হবে। সেই আদায়ের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেখানে যদি চূড়ান্ত রূপ যুদ্ধের দিকে যায় রূপ, সেখানে যুদ্ধে আমাদের অংশগ্রহণ নিতে হবে, যুদ্ধ আমাদের করতে হবে। স্বাধীনতা আন্দোলন জোরদার করতে ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলগুলো যৌথ বিবৃতিতে জনগণকে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানায়। এছাড়া ব্যাংক নির্দিষ্ট সময় সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেওয়া হয়, আর বিদ্যুৎ, পানি, গ্যাস ও ডাকঘরের সেবা সীমিতভাবে চালু রাখা হয়। মার্চের উত্তাল সে সময়ের কথা স্মরণ করে এই মুক্তিযোদ্ধা জানান, ১৯৭১-এর এই দিনে বাংলার দামাল তরুণেরা চূড়ান্ত সংগ্রামের প্রস্তুতি নিতে শুরু করে। সশস্ত্র লড়াইয়ের মধ্য দিয়েই স্বাধীনতা অর্জনের প্রত্যয়ে দেশ জুড়ে জেগে ওঠে মানুষ। আমি জগৎগঞ্জ ছাত্র, আমরা সেই রাজনীতি মিছিলে আসলাম, দেখলাম স্বতঃস্ফূর্তভাবে জনগণ সেদিন মিছিল দিচ্ছে। সব সাধারণ জনগণ, সাধারণ ছাত্র, শ্রমিক, এরা একটা মিছিল বার করলাম ওই জয়কালী মন্দির ওখান থেকে। আমরা তা আমার সঙ্গে একটা অপরিচিত লোক, কিন্তু রাজপথে আমার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে গেল। সে স্লোগান দিচ্ছিল আমার হাতে এইভাবে ধরে, সে ওদিকে চেহারা করে, আবার আমি স্লোগান দিচ্ছিলাম ওদিকে চেহারা করে, সে আবার ওদিকে চেহারা করে। এই যেতে যেতে ঠিক এখন যেটা ওসমানী সাহেবের অফিস আছে, একটা জনতা পার্টির অফিস, এই সামনে এসে আমরা দূরে দেখলাম ইপিআরের দুটো গাড়ি, ইপিআরের দুটো ভ্যান, ওখানে লাল পতাকা লাগানো আছে। তারপর গুলি চালালো। তা আমি আমার বন্ধুটাকে বলছি যে কী হলো, চলে যাচ্ছেন কেন? তাই আমি তার ভার রাখতে পারলাম না। পরে দেখলাম সে গুলি খেয়ে ওখানে শহীদ হয়ে গেছে। তখন খুব স্বাভাবিক স্ক্যাটার্ড হয়ে গেল আমরা। আন্দোলনের ওই দিন ১৭২ জন নিহত ও ৩৫৮ জন আহত হওয়ার
খবর পাওয়া যায়। যদিও সরকারি প্রেস নোটে সংখ্যা কম দেখানো হয়েছিল বলে অভিযোগ ওঠে। লন্ডনে প্রায় 10,000 প্রবাসী বাঙালি পাকিস্তান হাই কমিশনের সামনে বিক্ষোভ করেন। আর নিরাপত্তা শঙ্কায় যুক্তরাজ্য ও পশ্চিম জার্মানির 178 জন নাগরিক ঢাকা ত্যাগ করেন। সেদিন সারা দেশে মিটিং, মিছিল ও স্লোগানে উত্তাল ছিল রাজপথ। অন্যদিকে পাকিস্তানি সামরিক বাহিনীও এদেশীয় সহযোগীদের নিয়ে আন্দোলন দমনে তৎপর হয়ে গোপনে বাঙালি নিধনের পরিকল্পনা করতে থাকে। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা। অমর একুশে বইমেলা আজ 11তম দিন পার করছে। আজ আন্তর্জাতিক নারী দিবস হওয়ায় অন্য বিভিন্ন ক্ষেত্রের মতো মেলা অঙ্গনসরব নারী প্রকাশক, লেখক, পাঠক এবং অধিকার ও ক্ষমতায়ন বিষয়াদি নিয়ে। যথারীতি বইমেলায় আছেন সহকর্মী শাহেদ জাহিদি। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শাহেদ, কেমন দেখছেন অমর একুশে বইমেলা, আমাদের জানাবেন। রায়হান, আপনি জানেন আজ আন্তর্জাতিক নারী দিবস, যেহেতু বইমেলাও কিন্তু নারীময় এবং মেলার শুরু থেকেই আমরা দেখেছি এই বিষয়টি প্রাধান্য পাচ্ছে লেখক, পাঠক, প্রকাশক সবার মাঝে। আর আজকের দিনটি গত কয়েক বছর যাবৎ বাংলাদেশে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে নারীদেরকে প্রাধান্য দেওয়া হয় কর্মক্ষেত্রে। গণমাধ্যমের কথাই যদি বলি, পুরো গণমাধ্যম হাউসটি দেখা যাচ্ছে নারীদের হাতে দিয়ে দেওয়া হয় সম্মান জানানোর জন্য। তো বইমেলায় নারীদের উপস্থিতিটা কেমন, এখানে লেখক, প্রকাশক, নারীর অনুপাত কেমন, এই বিষয়টি নিয়ে যদি আমরা একটু কথা বলতে চাই, এখানে প্রথমেই তাহলে আমি গণমাধ্যম থেকে যদি আসি, আজকের একটি গণমাধ্যম শরীফা বুলবুলের একটি প্রতিবেদনের দিকে যদি আমি নজর দিই, নারী প্রকাশক বাড়লেও কমেছে তাদের বই, এই বিষয়টি যদি আমি গুরুত্ব দিয়ে কথা বলি, এই মুহূর্তে আমি একজন পেয়েছি স্টলে শুরু থেকেই বই নিয়ে যার অভিজ্ঞতা। আমি এদিকে যদি একটু তাকান, আমি জানতে চাইবো আপনার কাছে, আপনি তো বই মেলার শুরু থেকে আছেন, মেলায় নারীর উপস্থিতি, নারী বিষয়ক বই, নারী লেখক, প্রকাশক, এই দিকটি নিয়ে আপনার ভাষ্য। আসলে মেলায় শুরু থেকে এসেছি এবং দেখতে পাচ্ছি বেশ নারীরা এসেছে, ছোটরা এসেছে, বড়রা এসেছে। পূর্বের দিকে যদি আপনি দেখতে চান, আগে যে পরিমাণে আপনার হচ্ছে মহিলা এবং নারী লেখিকা এবং পাঠক যারা ছিল, বর্তমানে এই প্রেক্ষাপটে যেটা হচ্ছে রমজানের জন্য একটু কম, কিন্তু তুলনামূলকভাবে মেয়েরা আরও এগিয়ে আসছে ব্যাপারটাতে এবং তারা লিখতে চাচ্ছে, লিখছে, বই প্রকাশ করছে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে তারা জড়িত হচ্ছে, কর্মশালায় যাচ্ছে। এক্ষেত্রে বেশ কিছু জটিলতাও রয়েছে। আপনি যদি দেখেন যে বইমেলাতে নারীদের কিন্তু আলাদা করে কোনো স্টল নেই। হ্যাঁ, সেক্ষেত্রে দেখতে গেলে আপনি দেখবেন যে যদি নারীদের জন্য আলাদা স্টলের ব্যবস্থা করা হয় বা তাদের একটা সেফটি যে বিষয়টা থাকে সেটা থাকে এবং দেখা যায় স্টল ভাড়া একটু যদি কমিয়ে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় যে আরও নারীদের ভূমিকা এবং অংশগ্রহণ আরও বাড়বে এবং তারা সুন্দর লিখতে। রায়হান, শুনছিলেন নারী সংক্রান্ত ভাষ্য একজন নারীর কাছ থেকে নিচ্ছিলাম, এবং আমি এখন যদি স্টলে আগাই, যে শুরু থেকে অর্ধেকটা সময় পেরিয়ে গেল, স্টলে কি অবস্থা, আপনারা কেমন উপস্থিত দেখছেন নারী লেখক, পাঠক, পাশাপাশি নারী বিষয়ক বই, আপনার অভিজ্ঞতা? স্টলের এই মুহূর্তে মানে অবস্থাটা বলতে গেলে তুলনামূলকভাবে একটু খারাপ। আগে যেরকম পাঠক আসতো, বই কিনতো, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই বছর পাঠক কম হলেও কি বিক্রিটা, সেলটা একটু ভালো। হ্যাঁ, নারীরাও বই কিনে, বই পড়ে, সব কিছু দিকটা একটু ভালো, দিকটা একটু ভালো। শুনছিলেন হ্যাঁ, আমি মেলা নিয়মিতই আমি যে মুখগুলো দেখি, আমি একটু তাদের ভাষ্য নেওয়ার চেষ্টা করছি। এই মুহূর্তে আমি একজন প্রকাশক পেয়েছি, আমি জানতে চাইবো বইমেলায় নারী উপস্থিতি নিয়ে যদি কিছু বলেন। বইমেলায় অন্যান্য বছর তুলনায় এবার একটু নারীর উপস্থিতিটা কম, এবং আগে প্রতিটা স্টলে আমরা নারী দেখতাম, মানে সেলসম্যান হিসাবে। তাদের সেলসম্যান বললে ভুল হবে, তারা আমাদের ঢাকা ইউনিভার্সিটির মেয়ে হলগুলো আছে, এইসব হলের মেয়েরা একসময় এখানে জব করতেন, তাদের একটা এক্সট্রা হাত খরচ আসতেন, কিন্তু এবার তা আমি 90% দেখতে পাচ্ছি না। কারণ আমরা খুব উৎসাহ বোধ করতাম, তারাও উৎসাহ বোধ করতো যে তাদের একটা কলেজ, ইউনিভার্সিটি 4-5 বছর তারা পড়াশোনা করে 1 মাস 2 মাস মেলা করলে একটা হাত খরচ আসে। কিন্তু এবার সেনুরূপ আমি
নতুন যে মেয়ে লেখক সেটাও কম দেখছি, এবং মহিলা যে লেখক মেয়ে লেখক যে প্রকাশক আছে সেটা বৃদ্ধি পায়নি না আমার জানা মতে। তবে সামনে আমি আশা করব হয়তো প্রকাশনা তারা। রায়হান শুনছিলেন, আমি একজন লেখক পেয়েছি, আপনি আসবেন, আপনার বই নিয়ে বলুন, কি বই বের করলেন? এবার এই দিকটায় ঘুরে বলুন, বইটা দেখিয়ে বলুন। এবার দুটো বই এসেছে, শ্রুতি নাটক পথ চাওয়াতে আনন্দ, এটা এসছে প্রতিবিম্ব প্রকাশ থেকে। এটি আমার 58 নম্বর বই, আর এটি 59 নম্বর বই, যে নামেই ডাকো তুমি, এটি কাব্যগ্রন্থ। এই দুটি বই এসেছে এবার। আরেকজন মেলা সম্পর্কে আমি যদি ভাষ্য শুনতে চাই, আপনি একটু বলবেন এবারকার মেলা কেমন দেখলেন? বেশ কয়েকদিন চলে গেল। অসংখ্য ধন্যবাদ। আমি মেলার শুরু থেকেই আছি, তো এই পর্যন্ত যতটুকু দেখতে পেরেছি যে আসলে লোক সমাগম বা পাঠক সমাগম তেমন হচ্ছে না। তো আশা করছি যে আমাদের যারা পাঠকগুলো আছে বা বই নিয়ে যারা কাজ করেন তারা মেলায় অংশগ্রহণ করবেন। ধন্যবাদ। আমি আরেকজনের বই দেখছি, আমি বই নিয়ে কথা বলতে চাই। আপনার বইটি তুলে ধরুন, নাম এবং বিষয়। আমি কৌমুদি নার্গিস, আমার বইয়ের নাম জলজ্যোৎস্নায় স্নান, ধ্রুব বয়সের প্রচ্ছদ, ছায়াভূতি প্রকাশনা থেকে। আজকে নারী দিবসে দাঁড়িয়ে বইমেলা ভালোই আর কি লাগলো, তারপরও আমাদের পাঠকের সংখ্যা খুব কম বইমেলাতে। ধন্যবাদ। রায়হান শুনছিলেন, বইমেলা কিন্তু ক্রমেই মুখর হয়ে উঠছে লেখক, প্রকাশক, বইপ্রেমীদের সমাগমে, এবং বাকি দিনগুলোতে কিন্তু বইয়ের কাটতি আরও বাড়বে এমনটাই প্রত্যাশা করছেন সবাই। তো রায়হান, এই ছিল আমার কাছে মেলা নিয়ে জানানোর মতো তথ্য। ফিরছি। ধন্যবাদ শাহেদ আপনাকে। অমর একুশে বইমেলা থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত থেকে জানাচ্ছিলেন নারী দিবসে বইমেলা সম্পর্কে। এবার রয়েছে বিরতির পর থাকছে অন্যান্য সংবাদ। ফ্যামিলি কার্ড আগামী 10 মার্চ 2026 ঢাকার করাইল বস্তিতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। এই কার্ডটি সরাসরি পরিবারের মা বা নারী প্রধান সদস্যের নামে ইস্যু করা হবে। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। সরকারি কোষাগার থেকে এই অর্থ G2P পদ্ধতিতে সরাসরি সুবিধাভোগী নারীর মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য। বিরতির পর সংবাদে আবারও স্বাগতম। এবার আন্তর্জাতিক